আসসালামু আলাইকুম। এসএসপি লাইফলাইনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 11.1 স্পেশালি স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের যাবতীয় সূত্র, যাবতীয় বেসিক আলোচনা করে তারপর ম্যাথ আলোচনা করব। পুরো চ্যাপ্টারটা, পুরো 11 চ্যাপ্টার আমরা একসাথে শেষ করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। এখন স্থানাঙ্ক জ্যামিতিতে প্রথমেই তোমাকে বুঝতে হবে যে স্থানাঙ্ক ব্যাপারটা কি। দেখো, তোমরা তো গ্রাফের কাজ করেই আসছো বিভিন্ন সময়। তুমি জানো এটা হচ্ছে তোমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এটা ও বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। স্থানাঙ্ক মানে কি? স্থানাঙ্ক মানে হচ্ছে যেখানে কোনো একটা বিন্দুকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব থাকে, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব থাকে। এখন তুমি জানো যে এক্স অক্ষ বরাবর এই মূল বিন্দুটার ডান সাইডে এক্স এর মান পজিটিভ হয় আর বাম সাইডে এক্স এর মান নেগেটিভ হয়, ওকে? আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে ওয়াই এর মান পজিটিভ আর নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ হয়। অর্থাৎ যে কোনো একটা বিন্দু তুমি যদি বসাতে চাও তাহলে তার এক্স অক্ষ বরাবর একটা মান লাগবে, ওয়াই অক্ষ বরাবর একটা মান লাগবে। এখন মনে করো আমার এই বিন্দুটা এখানে অবস্থিত, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর সে মনে করো 1 2 একক দূরত্বে অবস্থান করছে, আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 মনে করো ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরত্বে অবস্থান করছে। তাহলে এই বিন্দুর ভুজ হবে হচ্ছে 2 আর কোটি হবে হচ্ছে 3। আচ্ছা, এক্স যেহেতু পজিটিভ তাহলে পজিটিভ 2, ওয়াই যেহেতু উপরের দিকে পজিটিভ তাহলে এটা পজিটিভ 3। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে ভুজ কমা কোটি, এইভাবে লিখে 2, 3। তাহলে মূল বিন্দুতে এক্স এর মান কত? 0, আর মূল বিন্দুতে ওয়াই এর মান কত? 0, কারণ এটাই তো স্টার্টিং পয়েন্ট, তাই না? তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0 হবে। বুঝতে পারছি? তাহলে স্থানাঙ্কতে কি থাকে? ভুজ থাকে, প্রথমটাকে ভুজ বলে, আর পরেরটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, এটাকে বলা হবে কোটি। আমরা কি বুঝতে পারছি? এখন তুমি যদি এক্স এর মান নেগেটিভ নাও তাহলে এই পাশে আসবে, ওয়াই এর মান পজিটিভ উপরের দিকে, ওয়াই এর মানও যদি তুমি নেগেটিভ নাও তাহলে নিচের দিকে আসবে, তাই তো? তার মানে আমরা কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, অর্থাৎ এক্স ওয়াই সমতল বলা হয় এটাকে, এক্স ওয়াই সমতলে অবশ্যই বিন্দু বসাতে পারি। আর এক্স অক্ষ বরাবর দূরত্বকে কি বলা হয়? ভুজ। ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে কি বলা হয়? কোটি। ওকে, তো চলো আমরা এই চ্যাপ্টার 11.1-এ কি কি পাচ্ছি সেটা দেখি। এট ফার্স্ট আমরা বিভিন্ন সূত্রগুলো একটু লিখে নিব, ওকে? তাহলে এট ফার্স্ট দেখো কি সূত্র আমরা পাচ্ছি। মনে করো দুইটা বিন্দু আছে x1 আর এখানে x1 y1 আর হচ্ছে x2 y2। এই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্রটা আমি লিখে নিব, সূত্রের প্রমাণে আমি পরে আসবো, ওকে? আগে সব সূত্রগুলো লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ওকে? আচ্ছা, তো এট ফার্স্ট দূরত্বের সূত্র কি? দূরত্বের সূত্র খুবই সোজা একটা সূত্র, সেটা হচ্ছে রুট ওভার এক্স দুইটা, অর্থাৎ ভুজ দুইটার বিয়োগফলের হোল স্কোয়ার। তুমি x2 আগে দিতে পারো, x1 পরে দিতে পারো, কোনো সমস্যা নাই, বা x1 আগে দাও x2 পরে দাও, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস, সেম ভাবে তুমি এটা আগে দিতে পারো, y এর ভ্যালু এটা পরে দিতে পারো, মানে কোটি দ্বয়ের বিয়োগফলের হোল স্কোয়ার, এটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তার মানে রুট ওভার ভুজ দ্বয়ের বিয়োগফলের হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের বিয়োগফলের হোল স্কোয়ার, এটাকে বলা হবে আমাদের এই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই তো? বুঝতে পারছি? বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। এবার 2 নম্বর সূত্রের মধ্যে আমরা দেখব মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করে? দেখো, মনে করো এই দুইটা বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু তুমি বের করবে। তাহলে মধ্যবিন্দুর সূত্র কি? মধ্যবিন্দুর সূত্র খুবই সহজ, যে ভুজদ্বয়ের যোগফল
ডিভাইডেড বাই 2 অর্থাৎ x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 অর্থাৎ y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু সূত্র। তাহলে মধ্যবিন্দু তুমি ইকুয়াল দিতে পারবা না, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতিতে একটা জিনিস তোমাকে সবসময় মনে রাখতে হবে, যদি তুমি মধ্যবিন্দু লিখে ইকুয়াল দেওয়ার ইচ্ছা তোমার থাকে, ইকুয়াল না দিয়ে তুমি কি চিহ্ন দিতে পারো? অভেদ চিহ্ন দিতে পারবা। ইকুয়াল এই মধ্যবিন্দু লিখে তারপরে ইকুয়াল দিতে পারবা না। তারপরে মনে করো মধ্যবিন্দু ডি, তুমি হয়তো এখানে লিখতে চাচ্ছ যে ডি বিন্দু ইকুয়াল, ইকুয়াল দিতে পারবা না, এখানে তুমি এইভাবে অভেদ চিহ্ন দিতে পারবা। ঠিক আছে, তারপরে ক্যালকুলেশনের সময় আবার যদি তোমার মনে হয় যে মনে করো দুইটা বিন্দু আমি নিয়ে নিলাম, একটা হচ্ছে সাপোজ 2,1, একটা হচ্ছে 5,3, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, তখন কিন্তু মধ্যবিন্দু কি, মধ্যবিন্দু কিন্তু তুমি এইভাবে বের করতে পারো। মধ্যবিন্দু অভেদ চিহ্ন প্রথমে 2 প্লাস 5 ডিভাইডেড বাই 2, 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2। তারপরে লাইনে হিসাব করার সময় তুমি অবশ্যই এখানে ইকুয়াল দিতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইকুয়াল দিতে পারবা। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। এখন 3 নাম্বার সূত্রে আমরা কি দেখব দেখো, এইখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এইটা হচ্ছে এক্স অক্ষ, তাই তো, এটা ওয়াই অক্ষ। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে একটা বিন্দু মনে করো এক্স ওয়াই বিন্দু, এক্স ওয়াই বিন্দু। তাহলে এক্স ওয়াই বিন্দু মানে কি, এক্স অক্ষ বরাবর তার দূরত্ব হচ্ছে এক্স, তাই তো, আর ওয়াই অক্ষ বরাবর তার দূরত্ব হচ্ছে ওয়াই, তাই তো। তার মানে ভুজ এক্স, কোটি হচ্ছে ওয়াই। এখন এক্স কে আমরা অন্যভাবেও কি চিন্তা করতে পারি কিনা, এক্স অক্ষ বরাবর দূরত্ব মানে কি, এক্স অক্ষ বরাবর দূরত্ব তো এখান থেকেও, তাই না, এটাও তো এক্স অক্ষ বরাবর দূরত্ব। এটা এক্স অক্ষ বরাবর দূরত্ব মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব। ব্যাপারটা বুঝতে পারছি? এক্স অক্ষ বরাবর দূরত্ব মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব। এখন বিন্দুটা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক পজিটিভ, কিন্তু যদি এই কোয়াড্রেন্টে থাকতো বিন্দুটার এক্স এর মান নেগেটিভ হতো, বাট দূরত্ব কি পজিটিভ? সবসময় পজিটিভ না, দূরত্ব তো নেগেটিভ হতে পারে না। তার মানে তুমি যখন ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলবা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলবা এটাকে, তখন অবশ্যই মডুলাস দিয়ে বলতে হবে। তো দেখো, ওয়াই অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুটির দূরত্ব ইকুয়ালস টু কি হচ্ছে, ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব, অর্থাৎ ভুজের মান। ঠিক আছে, মডুলাস অফ এই ভুজের মান। ঠিক আছে, মডুলাস দিয়ে অবশ্যই এখানে মডুলাস দিতেই হবে, মডুলাস দিয়ে নিবা। কেন? কারণ এই বিন্দু তো বিভিন্ন চতুর্ভাগে থাকতে পারে, যেমন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে এক্স এর মান নেগেটিভ হবে, তখন তো এখানে অবশ্যই মডুলাস থাকলে দূরত্বটা পজিটিভ হয়ে যাবে, তাই না, কারণ দূরত্ব সবসময় পজিটিভ। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি, এক্স এর মানের মডুলাস। তাহলে বলো তো, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি, এক্স অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুটার দূরত্ব মানে কি, ওয়াই এর মান মডুলাস ওয়াই এর মান এত একক, তাই না? বুঝতে পারছি না? ওকে, দেন আসো এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট যে 4টা সূত্র দরকার ছিল, ইম্পর্টেন্ট 4টা সূত্র কিন্তু আমি লিখে দিয়েছি। এখন আমরা আলোচনা করব বিভিন্ন কন্ডিশন নিয়ে। ঠিক আছে, এই চ্যাপ্টারে বিভিন্ন ম্যাথ আছে, ওই ম্যাথের বিভিন্ন কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো কন্ডিশন গুলো দেখি। এট ফার্স্ট আমরা দেখব ত্রিভুজ রিলেটেড কন্ডিশন গুলা। কি ত্রিভুজ রিলেটেড কন্ডিশন গুলা, ত্রিভুজ কখন উৎপন্ন হয়, ঠিক আছে, বা কি টাইপের ত্রিভুজ, এইগুলা। এট ফার্স্ট শর্ত এখানে লিখে নিই। শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত। ত্রিভুজ গঠনের শর্ত অর্থাৎ মনে করো তোমার কাছে 3টা বিন্দু আছে, ঠিক আছে, কয়টা বিন্দু আছে, 3টা বিন্দু আছে। তাহলে 3টা বিন্দুর মধ্যে
মধ্যবর্তী দূরত্ব তুমি বের করতে পারবা। আচ্ছা, এখন ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? ত্রিভুজের ক্ষেত্রে হয় যে ছোট দুইটা দূরত্বের যোগফল এই বড় বাহু থেকেও বড় হয়, তাই তো? কারণ তিনটা ডিস্টেন্সই তোমাকে এখান থেকে বের করে নিতে হচ্ছে। তাহলে তুমি কি করবা? ত্রিভুজ গঠনের শর্ত তুমি লিখবা যে ছোট যে দুই বাহু তাদের যোগফল, অর্থাৎ তুমি জানো ত্রিভুজ গঠনের শর্ত যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, কিন্তু আমি বলবো এখানে যে ছোট দুইটা বাহুর যোগফল তুমি চেক করবা বড়টা থেকেও বড় হচ্ছে কি না। জাস্ট এতটুকু চেক করলে তোমার কিন্তু কাজ হয়ে যাবে। তার মানে ছোট 1 নাম্বার বাহু প্লাস ছোট যে 2 নাম্বার বাহুটা আছে সেটা তুমি যে কোনো বাহু নিতে পারো। এই যে এটা 1 নাম্বার ধরতে পারো, এটা 2 নাম্বার ধরতে পারো, তাহলে বড় বাহু এটা। তো বড় বাহু থেকেও কিন্তু বড় হতে হবে, অর্থাৎ বড় দূরত্ব থেকেও কিন্তু এই দুইটা বাহুর দূরত্ব কি হতে হবে? দূরত্বের যোগফলটা বড় হতে হবে, তাহলে ত্রিভুজ গঠন হবে, না হলে ত্রিভুজ গঠন হবে না। ঠিক আছে? এখন যদি তুমি মনে করো সমান পেয়ে গেছো, ঠিক আছে, দুইটা দূরত্বের যোগফল কি পেয়ে গেছে? সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে তো ত্রিভুজ হবে না। সমান হয়ে গেলে এই দুইটা দূরত্ব এইরকম হয়ে যাবে, এই যে এইরকম হয়ে যাবে। তার মানে একটা সরল রেখায় 3টা বিন্দু হয়ে যাবে, অর্থাৎ 3টা বিন্দু সমরেখ হয়ে যাবে। তার মানে আমরা দ্বিতীয় শর্ত কি পাচ্ছি? বিন্দু এইখানে আমি নোট হিসাবে লিখে রেখি, বিন্দুত্রয় সমরেখ হবে, সমরেখ হবে যদি এইরকম না হয়, অর্থাৎ ছোট দুইটা বাহুর যোগফল, ছোট দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় না হয়, তাহলে বিন্দুত্রয় কেমন হয়ে যাবে? সমরেখ হয়ে যাবে, একটা রেখায় চলে আসবে। ওকে, এখন কথা হচ্ছে যে ত্রিভুজ গঠনের শর্ত আমরা বুঝলাম, সমরেখ হওয়ার শর্তটাও আমরা বুঝলাম। এখন তোমার ত্রিভুজ বিভিন্ন রকম হতে পারে না? এখন বিভিন্ন রকমের ত্রিভুজ গঠনের শর্ত আমাদের, ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন রকম ত্রিভুজের মধ্যে কি আছে? সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই কি সমান, তাই না? 3টা বাহুর দূরত্ব কেমন হবে? সমান। তাহলে 3টা দূরত্ব বের করে তুমি সমান হয়েছে কিনা সেটা দেখবা। তো 3টা দূরত্ব সমান হলে এটা সমবাহু ত্রিভুজ লিখে দিবা। আর যদি দেখো যে 2টা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, তৃতীয়টা সমান হচ্ছে না, তার মানে কি 2টা বাহু সমান হলো সমবাহু ত্রিভুজ হবে তখন। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সরি, সমবাহু 3টা বাহু সমান হবে, সমদ্বিবাহু 2টা বাহু সমান হবে, তাহলে সমবাহু সমদ্বিবাহু আমরা ক্লিয়ার। আর বিষমবাহু তুমি তো বুঝতেই পারছো, 3টা বাহুর দৈর্ঘ্যই আলাদা আলাদা হবে, ভিন্ন হবে। এখন কথা হচ্ছে যে এই সহজ কোশ্চেন কিন্তু সাধারণত আসে না, ঠিক আছে? যে দেখাও এটা সমবাহু ত্রিভুজ, দেখাও এটা মানে বিষমবাহু ত্রিভুজ, তো আসলেও তুমি পারবা সেটা, ঠিক আছে? তাহলে আমরা যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কখন হবে, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ কখন হবে? যখন তুমি দেখবা, আগে লিখে নি, সমকোণী ত্রিভুজ গঠনের শর্ত, ত্রিভুজ গঠনের শর্ত, ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে তুমি দেখবা যে ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল যখন বড় বাহুর স্কোয়ারের সমান হবে, তখন সেটা কি? পিথাগোরাসের সূত্র মানলো, তাই তো? পিথাগোরাসের সূত্রতে এমনই ছিল, ছোট দুইটা বাহু মানে লম্ব আর ভূমি অতিভুজ থেকে তো ছোটই হয়, তাই না? লম্ব আর ভূমি অতিভুজ থেকে তো ছোটই হয়, তার মানে ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল বড় বাহুর স্কোয়ারের সমান হতে হবে, এটা পিথাগোরাসের সূত্র। তাহলে যে ত্রিভুজ এইরকম কন্ডিশন মানবে সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ তুমি তো আর এখানে কোণ পাচ্ছ না কোনোভাবেই, তোমাকে বাহুগুলো দৈর্ঘ্য দিয়েই সমকোণী প্রুফ করতে হবে, তার মানে পিথাগোরাসটা প্রুফ করতে হবে আসলে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম এখানে? যে ছোট দুইটা দূরত্বের স্কোয়ারের যোগফল আমাদেরকে দেখতে হবে, যে ছোট দুইটা দূরত্বের স্কোয়ারের যোগফল আমাদের দেখতে হবে যে বড়টার স্কোয়ারের সমান হচ্ছে কিনা, অর্থাৎ বড় বাহুর স্কোয়ারের সমান হচ্ছে না কিনা। এই ডট ডট দিয়ে কি বুঝাচ্ছি জানো? ডট ডট দিয়ে বুঝাচ্ছি
যে তুমি ক্যালকুলেশন গুলা করবা, ছোট ছোট দুইটা বাহুর যোগফল স্কোয়ার, মানে দুইটা বাহুকে স্কোয়ার করে যোগফলটা বের করবা। সেই যোগফলটা বের করে দেখবা যে বড় বাহুর স্কোয়ারের সমান হচ্ছে কিনা। যদি সমান হয়ে যায় তাহলে তুমি বলবা সুতরাং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, এটা অধিকাংশ সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ত্রিভুজ রিলেটেড প্রবলেম আশা করি সলভ হয়েছে। এখন চতুর্ভুজ রিলেটেড প্রবলেমে আসো। চতুর্ভুজ রিলেটেড কি কি কন্ডিশন আছে? তো প্রথমে আমরা এই 3 নম্বরে দেখতেছি চতুর্ভুজের মধ্যে আমাদের 4 ধরনের চতুর্ভুজ, খুব পপুলার চতুর্ভুজ, তাই তো? কি কি? আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ আর রম্বস, এগুলো নিয়েই কথা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি আয়তক্ষেত্র নিয়ে কথা বলবো। আয়তক্ষেত্র আর সামান্তরিক একসাথে নিয়ে কথা বলতে পারি। সামান্তরিক, আয়তক্ষেত্র আর সামান্তরিক। তো দেখো, আয়তক্ষেত্র আর সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলা কিন্তু সমান হয়। বিপরীত বাহু সমান। এর ক্ষেত্রেও বিপরীত বাহু কেমন? বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান। ঠিক আছে, বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান, কিন্তু এর ক্ষেত্রে কর্ণদ্বয় সমান না। সরি, এর ক্ষেত্রে কর্ণদ্বয় সমান। কর্ণদ্বয় কেমন? কর্ণদ্বয় সমান। আর এটার ক্ষেত্রে কর্ণদ্বয় সমান নয়। কর্ণদ্বয় সমান নয়, তাই না? চিত্র আঁকলে একটু ভালো হয়, তাই তো? দেখো, এই যে চিত্র আমি দেখাচ্ছি, একটা আয়তক্ষেত্র, এর কর্ণ এই দুইটা সমান, কিন্তু আমি যদি সামান্তরিক আঁকি তাহলে দেখতে পাবা এর কর্ণ, দেখো এটা বড় না, এই কর্ণটা অনেক বড়, কিন্তু এই কর্ণটা তো অনেক ছোট ওটার তুলনায়। তাহলে সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখলাম বিপরীত বাহুগুলা পরস্পর সমান, কিন্তু কর্ণদ্বয় এখানে সমান আর ওইখানে সমান না। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে তোমার কয়টা দূরত্ব বের করতে হবে এই ম্যাথ সলভ করতে গেলে? তোমাকে কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে ফার্স্টে, দুইটা বিপরীত বাহু সমান হচ্ছে কিনা সেটা দেখাই নিতে হবে, তারপরে কর্ণের দুইটার দৈর্ঘ্য বের করে সমান হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, তার মানে 6টা দূরত্ব বের করতে হবে এই সামান্তরিক বা আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে। একইভাবে বর্গ আর রম্বস প্রমাণ করতে গেলেও কিন্তু তোমাকে 6টা দূরত্বই বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, 4টা বাহুই সমান হবে আর আয়তক্ষেত্রের মতো কর্ণদ্বয় সমান হবে। আর রম্বসের ক্ষেত্রে কি হবে, রম্বসের ক্ষেত্রে হবে 4টা বাহুই সমান কিন্তু কর্ণদ্বয় সমান নয়। এটা হচ্ছে বিষয়। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা এই 4টা বাহুই সমান পাচ্ছি এবং কর্ণদ্বয় সমান পাচ্ছি। আর রম্বসের ক্ষেত্রেও সেম কথা, হ্যাঁ, শুধু কর্ণদ্বয় সমান নয়, এটাই হচ্ছে আলাদা কথা। এই যে কর্ণদ্বয় সমান না, কিন্তু বাহু 4টাই সমান। বুঝতে পারছি? তাহলে তুমি কি বলবা যে 4টা বাহুই সমান, কর্ণদ্বয় সমান দেখাবা এখানে। ঠিক আছে, এখানে 4টা বাহুই সমান দেখাবা, কর্ণদ্বয় সমান নয় এটা দেখাবা। তাহলে এটার ক্ষেত্রেও 6টা করে দূরত্ব বের করতে হচ্ছে এই দুটার ক্ষেত্রে, তাই তো? আশা করি বর্গ আর রম্বসও আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের এই সূত্রগুলা আর এই শর্তগুলা যদি আমরা জানি তাহলে পুরো চ্যাপ্টার সম্পর্কে আমাদের একটা নলেজ হয়ে গেল। এখন তুমি যে কোনো বিন্দু পাইলেই, মানে যে কোনো ম্যাথের ক্ষেত্রে জাস্ট বিন্দুগুলা পাইলেই, 4টা বিন্দু পাইলেই কিন্তু তুমি বের করে ফেলতে পারবা যে এটা সামান্তরিক নাকি রম্বস নাকি কি কোনটা, তাই না? অবশ্যই পারবো আমরা, আশা করি। ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল এই 11.1 এর জন্য বেসিক ক্লাস। দেন নেক্সট ক্লাসে আমি এই 11.1 এর উপর যতগুলো ম্যাথ আছে, ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সবগুলো শেষ করাবো। আশা করি আমাদের সাথে তোমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে হবে এসএসসির জন্য। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম।